শেখ হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ ডক্টর ইউনূসের বিচারের মুখোমুখি করতে ফিরিয়ে আনা হবে তাকে। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন বললেন আইন উপদেষ্টা। রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিল হাসিনা। এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় হাইকোর্টের রুল। পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সেই প্রশ্নের কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এ সময় তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। এছাড়া সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। এ সময় তিনি বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে। তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা, সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সুরক্ষা আইন করা হবে। এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। এ সময় তিনি আরো বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। এছাড়া সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, ওভারনাইট কোনো কলেজকেই বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা বারাসাত ব্যারিকেড টু মহাখালী বলে উল্লেখ করেছেন। বেলা 11:15টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এই ঘোষণা দেন তারা। ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন,
আজকে দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসার কথা রয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা 11টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন উল্লেখ করে তিনি আরও জানান, এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি। সেই জন্যই আমরা রাজনীতিতে আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিন। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির 31 দফাই যথেষ্ট দাবি করে তিনি বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয়। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে 62টা দল একসাথে আমরা এটা দিয়েছি 31 দফা। এইভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন। সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। আওয়ামী লীগের দুঃশাসন আবার যেন ফিরে না আসে উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ হাসিনা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতীয় শীর্ষধনী গৌতম আদানির গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুনর্বিবেচনার সুযোগ না থাকলে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এদিকে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। নাইমকে হাইকোর্টের দেওয়া আদেশে যে 30 লাখ টাকার দেওয়ার কথা বলা হয়েছে, তার নামে এফডিআর এর কথা বলা হয়েছে এবং মাসে 7,000 টাকা করে বলার যে আদেশ ছিল সেটি বহাল রয়েছে। আমার টাকা দিয়ে আমার মতন যত ভুক্তভোগী আছে ওদের টাকা তাদেরকে আমি তাদের মাঝে বিলিয়ে দেব। অপরদিকে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি 8 মাসেও প্রতিবেদন দাখিল না করায় উমা প্রকাশ করেছেন হাইকোর্ট। লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। তো আগামী 12/1/2025 অর্থাৎ 12ই জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য
মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। HAB2 এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার রাত 10:30টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, গত 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। ওই মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। পিবিআই এসপি আরও জানান, এর আগে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের বাড়ি জামালপুর জেলায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। যশোরের শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। গেল রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন 49 বিজিবি যশোর ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম। তিনি জানান, শিকারপুর সীমান্ত দিয়ে আসাদুর রহমান কিরণ ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আসাদুর রহমান কিরণকে আটকের পর মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো দায়িত্ব নেওয়ার পর পুলিশ সংস্কারও উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এর প্রভাব এরই মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে পড়তে শুরু করেছে। জেলা থেকে মহানগর সর্বত্রই আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ কেমন ব্যবহার করবে তা নির্ভর করে ক্ষমতাসীন সরকারের মনোভাবের উপর। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলকে প্রতিহত করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পুলিশ বাহিনীকে। এতে পুলিশ জনতার সম্পর্ক পৌঁছে যায় ব্যাপক তিক্ততায়, যার ব্যতিক্রম ছিল না রাজধানীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরেও। জেলার বিভিন্ন থানা আক্রমণ করা হয়। তবে গণ অভ্যুত্থানের পরে সংকটে পড়া পুলিশ বাহিনীকে সংস্কারের যে কাজ শুরু হয়েছে তার প্রভাব পড়ছে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশেও। স্থানীয়রা বলছেন, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তন লক্ষণীয়। এর আগের যে পুলিশগুলো ছিল দীর্ঘ 17 বছর, তাদের যে অপশাসন, এই অপশাসনের মধ্যে হয়েছিল যে এরা বোধহয় জনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল। কিন্তু 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ পুলিশ, আমার মনে হচ্ছে এরাই অরিজিনাল পুলিশ। ওই পুলিশের মধ্যে বোধহয় কোনো মিশ্র জাতি প্রবেশ করছিল, তা নাহলে এমনটি হওয়ার কথা না।
এখন যারা দেশে কাজ করতেছেন ফ্রেশ পুলিশ সাধারণ মানুষের ডাকে সাড়া দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। মানুষের আস্থা অর্জন করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পুরোদমে কাজ করছে জানালেন থানায় কাজ করা এই পুলিশ কর্মকর্তা। ভালোকে ভালো এবং সাদাকে সাধারণ কালো বলে কাজ করতেছি এবং আমরা পুলিশকে আমরা প্রতিনিয়ত আমরা মোটিভেশন করতেছি, আমরা বোঝাচ্ছি এবং আমরা বলছি আমরা যদি সমাজে সঠিক কাজটা করি তাহলে আমার সমাজ আমাদের গ্রহণ করবে এবং জনগণ আমাদের পুলিশের গ্রহণ করছে। আপনি দেখেছেন যে পুলিশকে একসময় জনগণ চাইনি, আবার একসময় জনগণ পুলিশের জন্য কিন্তু মিছিল করেছে, পুলিশকে মাঠানোর জন্য বলছে। তো সেই প্রেরণে আমরা কাজ করতেছি এবং আমরা ফুল ফেজে কাজ করতেছি এবং আমরা জনগণের এবং সকল শ্রেণী পেশা মানুষের সহজে পাচ্ছি। এখনো কি কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ বাহিনী, এমন প্রশ্ন ছিল গাজীপুরের পুলিশ সুপারের কাছে। পুলিশ সেইভাবে আচরণ করে, রাষ্ট্র যেভাবে চায় পুলিশ সেইভাবে আচরণ করে, জনগণ সেভাবে চায়। পুলিশ অনুগ্রহ থেকে আসে নাই, এই দেশের জনগণ থেকে পুলিশ রিক্রুট করা হয়েছে। সুতরাং পুলিশ কেমন হবে এটা নির্ভর করে পুলিশের রাষ্ট্রের উপরে আর জনগণের উপরে, প্রত্যাশার উপরে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার 2 মাস হলো আমি আপনাদের সাথে প্রথমে কথা বলেছিলাম যে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা পুলিশ সদস্য হাত বাড়িয়েছি, আমাদের হাতটা আপনারা জনগণ হিসেবে ধরেন। চাকরির শপথের মহান ব্রত মনে রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সবসময় কাজ করে যাবে পুলিশ বাহিনী, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। যতবার এসেছেন যে কেউ অফিস থেকে। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার বরুডা উপজেলার জলম ইউনিয়নের বেওলাইন গ্রামে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় 24 প্রহরব্যাপী ও 22তম বার্ষিকী শ্রী শ্রী তারাক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয় এই মহাযজ্ঞ চলবে বুধবার রাত পর্যন্ত। সোমবার রাতে এই আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রসঞ্জিৎ সূত্রধর, শ্রীনগর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তপন ঘোষ, বেওলাইন সার্বজনীন হরিসভা রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি রিপন আইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতি বছর প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরে মহাযজ্ঞে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে পূজা অর্চনা করে। 24 প্রহর মানে হচ্ছে 3 দিন। এই 3 দিনের প্রথম দিন থেকে আমাদের কীর্তনের যে সর্বাঙ্গিক যাবে কুমিল্লা ডিস্ট্রিক্টের না শুধু চাঁদপুর ডিস্ট্রিক্ট সহকারে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে সমস্ত লোকজনই আমাদের এই মন্দিরে সমবেত হয়। সংকীর্তনের সে আমার যে ভালো লাগছে এবং আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উত্তরা ব্যাংকের এমডি মোহাম্মদ রবিউল হোসেনের অপসারণ ও পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিবিএর নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মানববন্ধন শেষে ছাত্র জনতা ও সিবিএর নেতৃবৃন্দ উত্তরা ব্যাংকের হেড অফিসের মেইন ফটকে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের সিবিএর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আহসানুল হাবিব, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জালাল আহমেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা জাবের মাহমুদ সহ আরও অনেকেই। সেন্টার পয়েন্ট শপিং মলের প্রধান গেটে অন্যান্য মার্কেটের দোকান নির্মাণ করায় মার্কেটে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এতে সেন্টার পয়েন্ট শপিং মলে বেচাকেনায় ভাটা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সোমবার সেন্টার পয়েন্ট শপিং মল দোকান মালিক সমিতি একমত বিনিময় সভায় এই অভিযোগ তোলেন। এ সময় মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব রুবেল জানান, অবৈধ দোকানের কারণেই ফুটপাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে পারছেন না। দ্রুত এই দোকানগুলো উচ্ছেদ করার আহ্বান জানান তিনি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক
লাভবান হওয়ার আশা করছেন সবজি চাষিরা। আর কৃষি অফিস বলছে সবজি চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। উল্লাপাড়া থেকে আল আমিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়েছে উপজেলার বাজারগুলোতে। তাই তো ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা। পানি নামার পরে অনেকদিন একটানা বৃষ্টি হয়, 25-26 দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন আমাদের আবাদটা করতে, সবজি আবাদটা করতে দেরি হয়ে যায়। বৃষ্টির কারণে আর সবজির আবাদ করিতে পারি নেই। এখন পরিষ্কার, আল্লাহ পরিষ্কার করে দিছে আকাশ, আমরা সবজির আবাদ। শীতের কালে মানে ভালো হয়, আমরা খুব উন্নতি পাই, সেই কারণে আমরা তৈরি করি। উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা সবজির মধ্যে রয়েছে শসা, ফুলকপি, মূলা, টমেটো, শিম, লাউ, পালং শাক, লাল শাক, আলু সহ হরেক রকম সবজি। এখন আমরা সবজি চাষ করতেছি, পরবর্তীতে যেন ভালোভাবে চলতে পারি। সামনে শীতকালে আসতেছে দেয়া, এখন আমরা সবজির আবাদ শুরু করছি, খুব ব্যস্ত আমরা এই শীতের সময় মনে করো শসা, বেগুন, সিম, মূলা, এগুলো আমরা এই শীতের মৌসুমে আমরা চাষ করে থাকি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগাম শীতকালীন শাকসবজি যেটা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে সেটা কভার হলে আমরা 1480 হেক্টর ছাড়িয়ে 1700 হেক্টর পর্যন্ত অর্জন করতে পারবো। এবং আপনি অবগত থাকবেন যে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু শাকসবজি সহযোগিতা দিতে পারতেছি। এবারের মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1480 হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। ক্রিকেট আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে নারী ক্রিকেট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের 15 সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। শেখ হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ ডক্টর ইউনূসের বিচারের মুখোমুখি করতে ফিরিয়ে আনা হবে তাকে। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি, বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিল হাসিনা। এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় হাইকোর্টের রুল। পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।